গল্পের প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। পর্বগুলি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। আর প্রথম এবং দ্বিতীয় পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। দিন চারেক পরের কথা, বেলা 10টা সাড়ে 10টার মতো হবে। হঠাৎ নীলের মোবাইলটা বেজে উঠল। হ্যাঁ স্নেহাশিস, বলো, এনি নিউজ? নিউজটা কতটা আমাদের কাজে সুবিধা করবে জানি না। আমাদের একজন সোর্স সদু মল্লিক গতকাল রাত্রে ফোন করেছিল। ঘাটালের কাছে একটা বাজারের কাছে একজন অল্প বয়সী মেয়ের পচা গলার দেহ পাওয়া গেছে, কিন্তু সদু মল্লিকের কথায় বডি শনাক্ত করার মতো অবস্থায় নেই। এখন কি করবেন বলুন? কি করব মানে? আশেপাশে লোকাল থানার পিপলের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা গেছে কি? হ্যাঁ, ঘাটাল থানার থেকে ওখানকার ওসি তদারকি শুরু করেছেন, জিজ্ঞাসাবাদও চলছে। কিন্তু বলো, কিন্তুটা কি? একবার কি স্পটে যাওয়া যায়? হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু এখানকার কেউ, মানে সুপ্তির, আমি বলছি না বডিটা সুপ্তির, কিন্তু শনাক্ত করতে পারে এমন কাউকে তো সঙ্গে নিতে হয়। তুমি, আমরা কেউই তো সুপ্তিকে চোখে দেখিনি। আপনি কাকে নিতে চাইছেন? আমি যাকে বলবো তাকে নেওয়া সম্ভব নয়। অর্থাৎ ওর মাকে? হ্যাঁ, আর দুজনের মধ্যে অন্তত একজনকে পেলে ভালো হতো। নিশ্চয়ই পরনের কথা বলছেন। তা তুমি ঠিকই ধরেছ, অনিতা বা সমীরণ, এদের কোনো একজনকে, যারা ওকে চিনত। আপনার মুখে যে শুনলাম সমীরণ খুব তেদরা ছেলে, নানান অচিরায় যেতে চাইবে না। বরং বরুণ আর অনিতাকে নিয়েও যায় কি? ঠিক আছে, আমি দেখছি। আজকে কিন্তু যেতে হবে। আজই যাব, ঘন্টা দুয়েকের মধ্যেই পৌঁছে যাব। আপনার দীপু মাস্টারকেও সঙ্গে নিয়ে যান। আচ্ছা, ডান। অনেক চেষ্টা করেও বরুণকে পাওয়া গেল না। অগত্যা অনিতাকেই সঙ্গে নিতে হলো। ওরা, মানে নীল, দীপু আর স্নেহাশিস যখন ঘাটালের অকুস্থলে পৌঁছলো, সেটা একটা এদো পুকুর। জলের চেয়ে কাঁদাই বেশি। জায়গাটা বেশ নির্জন, লোকবসতিও চোখে পড়ার মতো নয়। স্থানীয় একজন পেয়ে স্নেহাশিস তাকেই চেপে ধরল। লোকটি স্থানীয় বাসিন্দা, সেটা তার বেশভূষাতেই প্রকট। পায়ে চলার মেঠো পথ ধরে লোকটা তাদের দিকেই এগিয়ে আসছিল। স্নেহাশিসই তার পথ রোধ করে থামল। লোকটা যেন একটু হক চকিয়ে গিয়েছিল। স্নেহাশিস জিজ্ঞাসা করে, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ সাহেব। কোথায়? না, পাড়ায়। কতদিন আছেন? আগে ছোট বয়স থেকেই। কদিন আগে এখানে একটা মেয়ের বডি পাওয়া গিয়েছিল, জানেন কিছু? হ্যাঁ সাহেব, ওই যে ওই পুকুরটাতেই। এই যে ওই পুকুরটা দেখছেন, ওখানেই পড়েছিল। আপনি নিজে দেখেছেন? সাহেব, শুধু আমি কেন, এখানকার আরও অনেকেই তো দেখেছে। পঞ্চগ্রামের ছোট ছেলেটা সকালবেলায় এদিকে এসেছিল। ওই যাকে, হয়তো ওই তো এসে সবাইকে খবর দেয়। চেনেন নাকি মেয়েটাকে? না সাহেব, চিনি না। তবে যেভাবে কাদার মধ্যে হুমড়ি খেয়ে পড়েছিল, চেনাই দেয়। দারোগাবাবুর লোকজন যখন মেয়েটাকে টেনে তুলল তখন প্রায় পচে গলে গেছে। মুখটারও বিভৎস অবস্থায় গিয়েছিল। না না সাহেব, আমি চিনতে পারিনি। এখানকার কোনো মেয়ে হতে পারে কি? এখানকার কোনো মেয়ে তো হারিয়ে যায়নি, তাহলে আমরা জানতে পারতাম। বাইরের কেউই হতে পারে। কিন্তু এই দিকটা তো বেশ ঠান্ডা জায়গা, বাইরের লোকজন কি আসে এখানে? কি করতে আসবেন তেনারা? এখানে তো দেখবার মতো কিছুই নেই। বডি কি এখন? হ্যাঁ, দারোগাবাবুই তেনাকে সদর হাসপাতালে পাঠিয়ে দিলেন। দারোগাবাবু নানা লোকের বাড়িতে খোঁজ নিয়েছেন, কিন্তু মেয়েটা এখানকার কারো বাড়িরই নয়। ঠিক আছে, এখানকার থানাটা কত দূর? আগে বেশি দূরে নয়। আপনারা তো স্টেশন রোড ধরেই এসেছেন, ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই সদর থানার খোঁজ পেয়ে যাবেন। ওরা সদর বলে লোকাল পিআইএ চলে এলো। ছোট্ট থানা, চৌকি বলা যায়। ভেতরে ঢুকে স্নেহাশিস দারোগাবাবুকে খোঁজ করল। তিনি তার চেয়ারে বসে মৌচে পান চিবোচ্ছিলেন। হঠাৎ উটকো কয়েকজন থানায় ঢুকতে দেখে তিনি সামান্য বিরক্ত হয়ে বললেন, কি ব্যাপার, আপনারা কারা? লোকাল লোক বলে তো মনে হচ্ছে না, তার উপর পুলিশই ধরাছোড়ো অবস্থায়। এনিথিং রং? আপনি ঠিকই ধরেছেন, আমরা কলকাতা থেকে আসছি।
একটা ডেড বডির ব্যাপারে একটু খোঁজ খবর নিতে আসা। রিসেন্টলি আমরা একটা ডেড বডি একটা জলার ধারে এই পাঁকে গোঁজা অবস্থায় পাই, কিন্তু নো আইডেন্টিফিকেশন। বডিটা একটা মেয়ের, কিন্তু ওখানকার কোনো লোকই বডিটা ক্লেইম করেনি। যতদূর ধারণা বডি এখানকারও নয়। বডিটা চেনারও কোনো উপায় ছিল না, পুরোপুরি অ্যাসিড ঢেলে বডিটা জ্বলিয়ে দেওয়া হয়েছিল, বেশ করে মুখটা। তার মানে এটা একটা মার্ডার কেস। আমারও তাই ধারণা। মৃতদেহের কাছে আইডেন্টিফাই করার মতো কিছু, যেমন ধরুন মোবাইল, ওয়ালেট কিংবা কোনো কাগজপত্র? পরনের কাপড় চোপড় দেখলেও অনেক সময় ট্রেস করা যায়। না, কোনো মোবাইল আমরা পাইনি, আর মেয়েটির কাছে কোনো পার্সও ছিল না। পরনে ছিল সালোয়ার কামিজ, তাও নানা জায়গায় পুড়ে গিয়েছে, সম্ভবত এই অ্যাসিড লেগেই। পায়ে কোনো চটি, গলায় হার কিংবা আংটি? একটা চুটকি ছিল, রূপার চুটকি। চুটকির গায়ে ইংরাজিতে একটা ওই লেটার এমবাস করা ছিল। লেটারটা কি? ইংরাজিতে এস। বডি এখন কোথায়? পোস্টমর্টমে পাঠানো হয়েছে মেদিনীপুর হাসপাতালে। এখানে তো সেরকম ব্যবস্থা নেই। তার মানে আমরা ওখানে গেলে সব কিছুই দেখতে পাবো, ইভেন ওই চুকিটা? হ্যাঁ, পাবে। বিশেষ করে একজন এসআই যখন সঙ্গে আছেন, ব্যাপারটা কি একটু শুনতে চাই আর কি। আসলে আমাদের একজন পরিচিত মেয়ের কোনো হদিশ পাচ্ছি না। আমি একটা ডায়ালিমায় ছিলাম, হঠাৎ সে কলকাতা থেকে নিরুদ্দেশ। একজন সোর্সের মুখে খবর পেয়ে এখানে আসা। এনিওয়ে, আপনাকে বিরক্ত করলাম। আমরা বরং মেদিনীপুর হাসপাতালেই খোঁজ করি। নমস্কার জানিয়ে সবাই বেরিয়ে এলো। স্নেহাশিস জিজ্ঞাসা করলো, অনিতা, ইচ্ছে থাকলেও তোমাকে তো এই মুহূর্তে ছেড়ে দিতে পারছি না। এত যখন সঙ্গে এলে আর একটু কষ্ট করতে হবে, কারণ আমরা তো কেউই তো তোমার বন্ধুকে চোখেও দেখিনি। আমার কোনো অসুবিধা হবে না, চলুন, আর দেরি করে লাভ নেই। পুলিশি উর্দির একটা মাহাত্ম্য আছে। মেদিনীপুর হসপিটালের সুপারের সঙ্গে দেখা করতেই উনি সবাইকে নিয়ে মর্গে গেলেন। মুখের সাদা চাদর সরাতেই অনিতা আঁতকে উঠল। বিভৎস পোড়া একটা মুখ, মাথার চুলেও অ্যাসিড আক্রমণ রেহাই পায়নি। নীল জিজ্ঞাসা করল, কি অনিতা, কিছু আন্দাজে আসছে? না ব্যানার্জি সাহেব, আমি একে চিনতে পারছি না। এ তো একটা ক্ষত বিক্ষত মুখ। সুপ্তি খুব সুন্দরী ছিল, গায়ের রঙও ছিল বেশ উজ্জ্বল শ্যামবর্ণ। চলুন ব্যানার্জি দা, আমরা সুপারের সঙ্গে দেখা করি, কারণ এই বডি দেখে কিছুই আন্দাজ করা যাবে না। অতঃপর সুপারের সঙ্গে দেখা করলো ওরা। এখন স্নেহাশিসের তৎপরতা। ও জিজ্ঞাসা করলো, নিশ্চয়ই সিজার লিস্ট আপনারা তৈরি করে রেখেছেন? হ্যাঁ, নিশ্চয়ই। মেয়েটির জায়গায় জায়গায় পুড়ে যাওয়া সালোয়ার কামিজ। মেয়েটির পায়ের একটা রূপার চুকি ছিল, সেটাও তো সিজার চার্টে আছে। ওগুলো যে একবার দেখার দরকার। যিনি মারা গেছেন বলে সন্দেহ করছি এই মেয়েটি তার বন্ধু। আপনি যদি সেগুলো একবার দেখার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা হলো। সালোয়ার কামিজ দেখে অনিতার তো প্রায় কাঁদো কাঁদো অবস্থা। চাপা গলায় ও বলল, আই এম শিওর সুপ্তি প্রায় এই সালোয়ার কামিজটা পরতো। এটা ওর খুব প্রিয় ছিল। এতক্ষণ রূপোর চুটকিটা নিয়ে নীল উল্টে পাল্টে দেখছিল। অনিতার দিকে এগিয়ে গিয়ে বলল, অনিতা, দেখো তো এটা চিনতে পারো কিনা। ব্যানার্জি স্যার, সুপ্তির হাতে 3-4টে আংটি আমি দেখেছি, ডান হাত বাঁ হাত মিলিয়ে, কিন্তু চুকির ব্যাপারটা আমার ঠিক খেয়াল নেই। তবে ও একটু সাজগোজ করতে ভালোবাসতো, হলেও হতে পারে। সুপ্তির মাথার চুলগুলো ছিল ঢেউ খেলানো। ও নিয়মিত পার্লারে যেত, কিন্তু লাশের মাথায় চুলের যে অবস্থা দেখলাম, না স্যার, আমি ঠিক বুঝতে পারছি না। অন্য প্রসঙ্গে চলে গেল নীল। সুপারকেও জিজ্ঞাসা করলো, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে? মৃত্যুর কারণ কিছু বোঝা গেল? মেয়েটি কোনো সেক্সুয়ালি অ্যাসল্টেড নয়, কোনো শারীরিক অত্যাচারের চিহ্নও পাওয়া যায়নি। আচ্ছা, মেয়েটির বয়স কত, কিছু আন্দাজ আছে আপনাদের? আমার চেয়ে 2-1 বছরের বড় হবে, তা ধরুন 24 তো হবেই। কেন স্যার? অ্যাকুরেট নাও হতে পারে। মেয়েটির বয়স প্রায় 30। আচ্ছা, ওনার কি মদ্যপানের কোনো হ্যাবিট ছিল? কারণ স্টমাকে কিন্তু লিকার পাওয়া গেছে। খাদ্য বিশেষ তেমন কিছু উল্লেখযোগ্য নয়। হ্যাঁ, সুপ্তি মাঝে মাঝে ড্রিঙ্ক করতো, বরুণ সঙ্গে থাকলে।
আর মৃত্যুর কারণ? স্ট্র্যাঙ্গুলেশন, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আর বডি রিস্ট্রিক্ট করার জন্য অনেক পরিমাণে নাইট্রিক অ্যাসিড ছড়িয়ে দেওয়া হয় তার মুখের ওপর। ওনার নিকট আত্মীয় কি কেউ আছেন? অতি নিকট বলতে ওর মা, কিন্তু তাকে তো এখানে আনা সম্ভব নয়। তার বয়স হয়েছে এবং রীতিমতো অসুস্থ। কান্ট হেল্প। আর সপ্তাহখানেক আমরা আনক্লেমড বডি হিসেবে রাখতে পারি, নইলে। নিজেদের মধ্যে কিছু আলোচনা করে নীল বলল, ডাক্তার তরফদার, বডির যা হাল তাতে করে মাকে এনেও খুব একটা লাভ হবে না মনে হচ্ছে। পোস্টমর্টম এবং ফরেন্সিক রিপোর্টটার যদি একটা ফটোকপি দেন তাহলে খুব ভালো হয়। আর ডিএনএ টেস্টের একটা প্রভিশন রাখবেন, দরকার পড়লে। ঠিক আছে, ডিএনএ রিপোর্টের জন্য যা প্রয়োজন আমরা কালেক্ট করে রেখে দেব। আর ওনার মা তো আছেনই। পোস্টমর্টেম আর ফরেন্সিক রিপোর্টের ফটোকপি নিয়ে ওরা বেরিয়ে এলো। ট্রেনে উঠে কেউই আর কিছু বলছিল না। একসময় দীপুই বলল, কলকাতা থেকে একটি মেয়ে হারিয়ে গেল, পাওয়া গেল ঘাটালের ঘেঁটো জলার মধ্যে। কারো যদি মারার ইচ্ছে থাকতো তাহলে কলকাতাতেই সাবার করে দিতে পারত। এত কষ্ট করে এত দূরে নিয়ে এসে লাভটা কি? ওদিকে বরুণ আবার যত্রতত্র সুপ্তির অশরীরী ছায়া দেখে ভূত আছে এমনটা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। কি যে ছাতা হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। স্নেহাশিসবাবু চুকিটা নিয়ে নিয়েছেন তো? স্নেহাশিসবাবু বললেন, হ্যাঁ, অনেক নিয়মকানুন আর সই সাবুত করে হস্তগত হয়েছে। ব্যানার্জি স্যার, সুপ্তির মাকে আমি এখন কি বলবো? যেটা সত্যি সেটাকে তো প্রকাশ করতেই হবে, আজ নয় কাল। আসল সত্যিটা তো আমরা এখনো জানতেই পারিনি। হাতে আমাদের সম্বল মাত্র একটার উপর চুটকি। মিসেস চ্যাটার্জি যদি চুটকিটা চিনতে পারেন তাহলে ভালো, না পারলে তো একটা টেস্ট করাতেই হবে, তখনই সব কিছু পরিষ্কার করা যাবে। চুটকিটাকে আমি এখন নিয়ে যাব? না, আমি মিসেস চ্যাটার্জির সঙ্গে দেখা করব। তোমার সঙ্গে তো সমীরণের আলাপ আছে। তেমন কিছু নয়। সে কি, তার মোবাইল নাম্বার তোমার মুখস্থ? তারপরেও বলছো? হ্যাঁ, মুখস্থ রাখতে হয়েছে, তার কারণ মাসিমা মাঝে মাঝে ওকে ডাকতে বলতেন। ঠিক আছে, নো প্রবলেম। সমীরণ এলে আমাকে একবার ফোন করো, আমার নাম্বারটা নিশ্চয়ই জানো। হ্যাঁ, সেদিন আপনি ফোন করেছিলেন, আমি সেভ করে রেখেছি। স্নেহাশিস, কাল একবার আমার একটু ফোন করবে, জরুরি কিন্তু। কুন্তলা বসু মল্লিকের ব্যক্তিগত ইনফ্লুয়েন্সে সপ্তাহখানেকের মধ্যেই ডিএনএ রিপোর্টটা চলে এলো। তবে আগে অবশ্য শুভ্রা চ্যাটার্জির ব্লাড কানেকশানটাও করাতে হয়েছে। রেজাল্ট পজিটিভ। যে বডিটা পাওয়া গিয়েছিল সেটা সুপ্তিরই। খবরটা স্নেহাশিসের কাছ থেকে পাওয়ার পর নীল বলল, খবরটা তো আর চেপে রাখার প্রশ্নই ওঠে না, শুভ্রা চ্যাটার্জিকে জানিয়ে দাও। অরুণ মুখার্জিকেও জানিয়ে দেবে, রোহিত চ্যাটার্জিকে আর সমীরণ গুপ্তকেও, আর অনিতাকেও। কি দরকার ওকে জানাবার? আহা, যতই হোক অনিতা তো সুপ্তির বন্ধু। এমনকি আমাদের সঙ্গে ঘাটাল পর্যন্ত সে গিয়েছিল দেহটা শনাক্ত করতে। ঠিক আছে ব্যানার্জি দা, আপনি যা বললেন তাই হবে। আর একজনকেও জানাতে হবে, আপনার বস আনন্দ বিশ্বাসকে, কারণ শেষ খেলাটা তো ওকেই খেলতে হবে। ব্যানার্জি দা, আপনার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে আপনি খুনিকে ডিটেক্ট করতে পেরেছেন। বলুন না প্লিজ। না হে ভায়া, এখনো ডেফিনিট নই, তবে আমার একটা ব্যক্তিগত ফর্মুলা আছে। HWW, H ফর হাউ, W ফর হোয়াই, অ্যান্ড লাস্ট W ফর হু, মানে কে। মোটামুটি হাউটা নিশ্চয়ই আমাদের কাছে ক্লিয়ার। হ্যাঁ, মৃত্যুর আগে তাকে কেউ মদ খাইয়েছিল, তারপর স্ট্যাঙ্গুলেশন। তা সত্ত্বেও খুনি ডেফিনিটিভ হবার জন্য শরীরে অ্যাসিড ঢেলে ডিস্ট্রট করে দেয়। ঠিক বলছি তো? হ্যাঁ, খুনি দু একটা জিনিস কালেক্ট করতে ভুল করেছিল, পায়ের উপর চুটকি আর মোবাইল। হয়তো ভেবেছিল মোবাইলটা অ্যাসিডে গলে যাবে, কোনো ক্রমে সেটা হয়নি। এরপর বাকিটা রইল নেক্সট ডাব্লু, মানে ওয়াই। তোমার নিশ্চয়ই মনে আছে কতগুলো ওয়াই আমাদের সামনে এসেছিল? হ্যাঁ ব্যানার্জি দা, টাকা আর প্রেস্টিজ বাঁচানোর তাগিদ। কিন্তু টাকার জন্য তো লালায়িত একমাত্র রোহিত। বোধহয় আরও আছে। কেন, সমীরণও কি টাকার জন্য লালায়িত নয়? হ্যাঁ, তাও তো বটে, কিন্তু মানে সেই কেটিকে এখন পাওয়া যাবে কেমন করে? হবে গো, হবে। একটু ধৈর্য ধরো, ঠিক সময়ের জন্য প্রস্তুত থেকো। আর তোমাকে দুটো ফোন নাম্বার দেব,
ওগুলো ট্র্যাকিংয়ে দেবে, ট্যাপ করবে, আর পুরো কথাবার্তার ডিটেলসটা টেপ করবে। আমি 2-1 দিনের মধ্যেই নাম্বার দুটো দিয়ে দেব। আমার মনে হয় আনন্দবাবুকে সব রিপোর্ট জানিয়ে দেবে। ওকে? ওকে ব্যানার্জি দা। ফোনটা ছাড়ার সঙ্গে সঙ্গেই আরও একটা ফোন এলো। হ্যালো ব্যানার্জি স্যার, আমি অনিতা বলছি। হ্যাঁ বলো, সমীরণ এসেছে নাকি? না, তবে আপনি আমাকে বারণ করা সত্ত্বেও আমি মাসিমাকে সুপ্তির কথাটা বলে ফেলেছি। সুপ্তির ব্যাপারে তুমি তো সব কিছু জানো না, তাহলে কি বলছো? ডেড বডির কথা বলেছি, তবে সেটা যে সুপ্তি সেটা বলেনি। সবাই ডিএনএ রিপোর্টের উপরই নির্ভর করছে। ঠিক আছে, তুমি তোমার মাসিমাকে বলো খুব শিগগিরই আমি ওনার সঙ্গে দেখা করছি। ফোনটা অফ করে নীল বলল, চল দীপু। কোথায়? ম্যাডাম শুভ্রা চ্যাটার্জির বাড়ি। এই তো বললো 2 দিন পরে যাবে। অমনটা বলতে হয়, নে চল। দুপুরের মধ্যেই ওরা পৌঁছে গেল শুভ্রা চ্যাটার্জির বাড়ি। নিচে অনিতা ছিল না। ওর বাবা বেরোতে নীল বলল, নিশ্চয়ই আমাদের চিনতে পেরেছেন। হ্যাঁ, কিন্তু মেয়ে তো বাড়িতে নেই। ঠিক আছে, আমরা মিসেস চ্যাটার্জির সঙ্গে কথা বলতে এসেছি। যান, ওপরে চলে যান। জানলা দরজা সব বন্ধই ছিল। বাইরে থেকে নীলই ডাকলো, মিসেস চ্যাটার্জি কি আছেন? শুভ্রা দেবী হয়তো শুয়েছিলেন। উঠে বসে বেড ল্যাম্পটা জ্বাললেন। ভেতরে আসুন, ডান দিকে সুইচ বোর্ড আছে, আলোটা যদি জ্বালিয়ে নেন। নিয়নের আলোয় ঘরটা যেন হেসে উঠল। মহিলা সত্যি অসুস্থ। ক্ষীণ স্বরে বললেন, আমি আপনার কথাই ভাবছিলাম। আমার কথা? কেন বলুন তো? সুপ্তির কোনো খবর পেলেন? পকেট থেকে কাগজ মোড়া রূপোর চুটকিটা বার করে নীল বলল, এই জিনিসটা কি চিনতে পারেন মিস চ্যাটার্জি? চুটকিটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে মহিলা যেন হাউ হাউ করে কেঁদে ফেললেন। এটা এটা তো আমার সুপ্তি মায়ের। আমি আমি চিনতে পেরেছি। এই যে এই অক্ষরটা, এই লেখা সুপ্তিকে আমি নিজেই বলেছিলাম করে নিতে। মহিলা কিছুক্ষণ নীরবে অশ্রুপাত করলেন। একটু প্রশমিত হলে নীল জিজ্ঞাসা করল, আপনার ব্লাড স্যাম্পল তো নিয়ে গেছে ল্যাব থেকে। আর কি হবে ডিএনএতে? সুপ্তির পরিণাম আমার জানা হয়ে গেছে। থানাকে বলবেন ওর দেহটা দাহ করে দিতে। আমার তো আর কোনো লোকবল নেই। এ সময় কোনো কথা বলতে নেই। নীল আর দীপু দুজনেই চুপ করে বসে রইল। ব্যানার্জি বাবু। হ্যাঁ ম্যাডাম, বলুন। আপনার জানাশোনা কোনো উকিল আছে? আছে, কিন্তু কেন বলুন তো? আমি বুঝতে পারছি আমার দিন শেষ হয়ে আসছে। সুপ্তি থাকলে হয়তো আর কটা দিন বাঁচতে পারতাম, কিন্তু রোহিতের মতো স্বার্থপর কোনো ছেলের হাতে পড়ে। কাকে আপনি দিয়ে যেতে চান? সমীরণও খারাপ ছেলে হতো না যদি ওর বাপটা শয়তান না হতো। ও যদি ঠিক থাকতো, সমীরের জীবন ওভাবে তছনছ হয়ে যেত না। আমি জানি ছেলেটা বেশি দূর লেখাপড়াও শেখেনি। বাপের বদরোগ অনেক কিছুই ও ইনহেরিট করেছে। শুনেছি ও একটা মেয়েকে নাকি ভালোবাসে। কাকে ম্যাডাম? আমি ঠিক জানি না, কেউ একজন হবে নিশ্চয়ই। যেই হোক, আমি চাই না ও ভ্যাগাবন্ডের মতো জীবনটাকে নষ্ট করে দিক। আমার টাকা করি আর এবারেতে আমার পোর্শনটা পেলে হয়তো ও দাঁড়িয়ে যাবে। ও যাকে বিয়ে করতে চায় তাকেই করুক। আর মেয়েটি যদি ভালো হয়, তাহলে আমার সমীরণ হয়তো একদিন মানুষ হয়ে উঠতে পারবে। আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? আপনি অভিজ্ঞ মানুষ, আপনিই বলুন। দীপু তাকালো নীলের দিকে, একান্তই ভাবলেশীন। শুক্লাদেবী আবার তাকাতে দিলেন। নীলই বলল, আপনি যা চাইছেন তাই হবে। আমার পরিচিত লয়ারের সঙ্গে আমি কথাবার্তা বলে আপনাকে জানিয়ে দেব। তিনি একদিন এসে আপনার সব শেষ ইচ্ছাটুকু জেনে সেই মতো ড্রাফট করবেন। তারপর আপনার সই এবং রেজিস্ট্রেশন। আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনাকে একটু চা খাওয়াতে পারলাম না। না না, ঠিক আছে, চা না হলেও চলবে। আজ আমরা উঠি। এমন সময় অনিতার কণ্ঠস্বর। সে চা নিয়ে ঘরে ঢুকছে। আপনারা এসেছেন আমি দেখেছি। উপরে এসে দেখি আপনারা মাসিমার সঙ্গে কথা বলছেন।
তাই আমি নিজেই রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে এলাম। অনিতা ওদের সামনে 2 কাপ চা আর কিছু বিস্কিট রেখে দিল। শুভ্রা দেবী বললেন, দেখেছেন, মেয়ের আমার চার দিকে নজর। অনিতা কিছু না বলে আস্তে আস্তে বেরিয়ে গেল। নীলু উঠে পড়তে পড়তে বলল, আগেও বলেছি, আজও বলছি, একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, উইলটা না হওয়া পর্যন্ত আমাকে তো বেঁচে থাকতেই হবে। রাস্তায় নেমে নীল ফোন করলো স্নেহাশিসকে। স্নেহাশিস, সেদিন তোমায় বলেছিলাম 2টো নম্বর দেব, টুকে নাও নম্বর 2টো। এই নাম্বার থেকে প্রত্যেকটা কল ট্র্যাক করবে, কথাগুলো যেন টেপ হয়ে যায়। ঠিক আছে ব্যানার্জিদা। রোহিত চ্যাটার্জি আর অরুণ মুখার্জির পেছনে কি লোক লেগে আছে? হ্যাঁ। সন্দেহজনক কিছু মনে হলেই ফোন করবে। সেটা তো দাদা ঠিকই হবে, কিন্তু আপনার রোহিত চ্যাটার্জি তো বাড়ির মধ্যেই বেশি সময় থাকে। ওর গতিপতিতে সব সময় আজ করা যায় না। তবু যতটা পারো। সদর দরজায় টক টক করে 3বার আওয়াজ হলো। একটা নারী মূর্তি এসে দরজা খুলে দাঁড়ালো। নিঃশব্দে ওরা উপরে উঠে এলো। দরজাটা ভেজানোই ছিল। আলতো ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। ঘরের মধ্যে হালকা নীল রঙের আলো জ্বলছিল। আগন্তুক ধীর পায়ে এগিয়ে যায় বিছানার দিকে। দাঁড়ায় মাত্র কয়েকটা মিনিটের জন্য। তারপর ধীরে ধীরে তার হাতটা উঠে আসে পাশে রাখা বালিশটিতে। বিন্দু বিসর্গ চিন্তা না করে সে প্রাণপণে চেপে ধরে শয়িত মানুষটার মুখের ওপর। হঠাৎই পটপট শব্দে জ্বলে ওঠে নিয়ন বাল্বটি। আলো জ্বলতেই বিছানার নিচের দিক থেকে 3 জন কনস্টেবল বেরিয়ে আসে। প্রত্যেকেই সিভিল ড্রেসে। কেবল পিস্তল হাতে ঘরের মধ্যেখানে দাঁড়িয়ে রয়েছে 2 জন, এসআই স্নেহাশিস আর নীল ব্যানার্জি। কথাটা নীলই বলে। তাহলেই আপনার কাজ শেষ তো মিস্টার? ভেবাচাকা খাওয়া লোকটি মুখে ঢাকা দেওয়া ছিল কালো কাপড়। তখন সে থমকে দাঁড়িয়ে রয়েছে। ইত্যবসরে ঘোমটা টানা মেয়েটি পা টিপে টিপে নিচে দরজার কাছে এগিয়ে গেল। স্নেহাশিস বলল, পালাবার চেষ্টা করবেন না। নিস্তব্ধ বাড়িতে চলাফেরা ও চলাফেরার আওয়াজে খানিকটা সারা জাগায়। নিচ থেকে অনিতার বাবা উঠে এসেছিলেন। অনিতার বাবাই জিজ্ঞাসা করলেন, এসব কি 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 হয়েছে ইন্সপেক্টর বাবু? উত্তরটা দিল স্নেহাশিস। এক ভদ্রলোক এক ভদ্র মহিলাকে খুন করার জন্য এসেছিলেন, কিন্তু আমরা ঠিক সময় এসে পড়ার জন্য সেই কাজটি উনি আর করে উঠতে পারলেন না। হ্যাঁ, খুন? এসব কি বলছেন আপনি? কিন্তু এই লোকটাই বা কে? কাকেই বা খুন করবে? এটা তো দিদির ঘর। দিদি কোথায়? হ্যাঁ, আছেন, বহাল তবিয়তেই আছেন এবং সুস্থ অবস্থায়। মিস দস্তিদার, পাশের ঘরে এক ভদ্রমহিলা বসে আছেন, ওকে একটু নিয়ে আসুন তো। সাবধানে আনবেন, উনি কিন্তু খুবই অসুস্থ। মিস দস্তিদার একটু পরেই পাশের ঘর থেকে শুভ্রা দেবীকে নিয়ে এলেন। দীপু একটা চেয়ারে গিয়ে দিল। শুভ্রা দেবী বেশ কষ্ট করে চেয়ারে বসলেন, মাথাটা নিচু করে। অনিতার বাবা ফের জিজ্ঞাসা করলেন, কিন্তু বললেন না তো এরা কারা? হ্যালো মিস্টার, আপনি কি নিজেই আপনার মুখের খোলসটা সরাবেন, নাকি সে কাজটাও আমরাই করব? যার উদ্দেশ্যে বলা সে যেন কাঠের পুতুল। নীল ইশারা করতেই পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলটি একটানে মুখে চাপা দেওয়া মাফলারটা খুলে নেয়। অনিতার বাবা যেন সেটা থেকে আঁতকে ওঠেন, বলেন, হে কি? হে তো হ্যাঁ, ইনি হচ্ছেন শুভ্রা দেবীর একমাত্র পুত্র সন্তান সমীরণ গুপ্ত। অন্য কোনো রিয়াকশনের আগেই একটি কণ্ঠস্বর শোনা গেল, এ কি, ছেলে হয়ে মাকে খুন করার ধান্দা? সবাই ঘুরে তাকায়। নীলের ব্যঙ্গোক্তি শোনা গেল, আপনারও তো একই ইচ্ছে ছিল, তাই না মিস্টার রোহিত চ্যাটার্জি? এসব কি বলছেন আপনি? এক সময় নিজে ভেবে দেখবেন আমি কি ঠিক বলছি নাকি ঠিকই বলছি। যাক, এবার আসল জায়গায় আসা যাক। সমীরণবাবু, হঠাৎ আপনার মাকে মারার কি দরকার পড়ল? টাকা করি, বিষয় আশয়? কই বলুন। সমীরণ পূর্বপথ নিশ্চুপ। বলবেন না, কিন্তু মুখ আপনাকে খুলতেই হবে। কয়েক রাত পিসিতে থাকলেই। যাই হোক, আমিও বলি তার আগে ওনার সঙ্গিনীকে তো চেনাটা দরকার। মিস দস্তিদার, মাথা নাড়ল সে। ওই মেয়েটির ঘোমটাটা সরিয়ে দিন তো। লেডি কনস্টেবলটি এগিয়ে গিয়ে মেয়েটির ঘোমটা সরিয়ে দিতেই প্রথমে চিৎকার ভেসে এলো, অনিতা তুই? হ্যাঁ মিস্টার দাস, অনিতা, আপনার মেয়ে, সুপ্তির বন্ধু এবং সুপ্তির মাকে যে মাসিমা বলে ডাকত। কিন্তু কেন এ পাপ কাজ করতে যাচ্ছিলি তুই? আর ওই ছেলেটার সঙ্গে তোর কি সম্পর্ক?
ইয়েস মিস্টার দাস, এই লোকটার খোঁজ করতে গিয়েই আমাদের গলদঘর্ম। কি অনিতা, তুমি কিছু বলবে? অনিতা বা সমীরণ কেউই কোনো উত্তর দিচ্ছিল না। চুপ করে থাকলে দুজনের কেউই রেহাই পাবেন না। একটি অ্যাটেম্প্ট টু মার্ডার এবং নৃশংস হত্যাকাণ্ডের জন্য শাস্তির খুব একটা হেরফের হবে না। এবার বলুন, সুপ্তিকে মারলেন কেন, কিভাবে এবং কোথায়? দুজনের কেউই যখন উত্তর দিচ্ছিল না, স্নেহাশিস তখন বলল, ভালো কথা, এরা কোনো উত্তর দেবে না। এদের বরং আমি নিয়ে যাই, বাপ বাপ বলে সব উগরে দেবে। মুখে রাগের অভিব্যক্তি নিয়ে সমীরণ তার মুখ খুলল। একটু আগে রোহিত চ্যাটার্জি নামের ওই অপগণ্ড শয়তানটা এমনভাবে আমাকে দোষারোপ করলো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমার আগেই ওই লোকটা আর ওর বউ প্ল্যান করেছিল সুযোগ বুঝে তিনজনকে একে একে পৃথিবী থেকে সরিয়ে দেবে। তিনজন মানে? সুপ্তির মা আর বরুণকে। সুপ্তি আর সুপ্তির মাকে সরানোর উদ্দেশ্যে সম্পত্তির পুরো মালিকানা পাওয়া, আর বরুণকে সরাতে চেয়েছিল ওর ওই হারামজাদা বাবা অরুণ মুখার্জি। কিন্তু তুমি এসব জানলে কি করে? আপনার সামনেই তো রোহিত দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করুন না কেন আমাকে নিয়ে গিয়েছিল অরুণবাবুর বাড়িতে। তাতিয়েছিল বরুণ আর সুপ্তিকে সরিয়ে দেবার জন্য। কিন্তু তাই বলে তুমি তোমার নিজের মাকে খুন করবে? ও মহিলাকে আমার মা ডাকতে ইচ্ছে করে না। ওই মহিলার জন্য আমার বাবাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে। আমার বাবা বেঁচে থাকতেই উনি আর ভদ্রলোকের সঙ্গে ওই ফষ্টি নষ্টি করেছেন। বাবা বেঁচে থাকতেই সেই লোকটাকে মা আবার দিনের পর দিন আমি লেখাপড়া জলাঞ্জলি দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। কয়েকটা ওই তোলাবাজ আর ওই মাতালদের সঙ্গে মিশে আমার জীবনটাই বরবাদ হয়ে গিয়েছে। বাবা প্রায় না খেতে পেয়েই মারা গিয়েছিল। বাধ্য হয়ে পেটের জ্বালায় আমাকে এ বাড়িতে ওই মহিলার কাছে ভিক্ষে করতে হয়েছে। উনি তো এখন অনেক টাকার মালিক, আমি নাকি তার ছেলে। আমাকে ভিক্ষে দিত কখনো 500, কখনো 1000, অথচ ওনার দ্বিতীয় পক্ষের মেয়েটিকে রাজকন্যার মতো মানুষ করেছেন। তাই সুপ্তির ওপর আমার রাগ, আর আমার মাকে আমি কোনোদিনও ভালো চোখে দেখিনি। তাই বুঝি তুমি রোহিতবাবু আর অরুণবাবুর কথায় নেচে উঠলে? হ্যাঁ, কারণ ওনারা দুজনে মিলে আমাকে 10 লাখ টাকা দেবেন কথা দিয়েছিলেন, কিন্তু একটা টাকাও কিছু টাকা অ্যাডভান্সও দিয়েছিলেন। সুপ্তিকে মারলে কিভাবে? অনিতা সাহায্য না করলে সুপ্তিকে মারা সম্ভব হতো না। এর মধ্যে অনিতা ঢুকলো কিভাবে? এ বাড়িতে যাতায়াত করতে করতেই অনিতার সঙ্গে আমার ভাব হয়েছিল। আমরা বিয়ে করব ঠিক করেছিলাম, কিন্তু বিয়ে আর সংসার করতে গেলে তো টাকার দরকার। তখন অনিতা আমাকে পরামর্শ দিয়েছিল। নীরব প্রতিমার মুখে এতক্ষণ পর কথা ফুটল। না সমীরণ, কাউকে খুন করার কথা আমি তোমায় বলিনি। তুমি একদিন আমায় বলেছিলে সুপ্তি আর মাসিমাকে সরিয়ে দিতে পারলে তুমি 10 লাখ টাকা পাবে, আর তারপর সেই টাকায় তুমি একটা ব্যবসা করবে আর আমায় বিয়ে করে সংসার পাতবে। বলনি কথা? হ্যাঁ বলেছিল, কারণ এছাড়া আর আমার সামনে অন্য কোনো উপায় ছিল না। 3:2। তোমরা দুজন বাঁচবে বলে 3 জনকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। কিন্তু সমীরণবাবু, তুমি কি জানো যে মহিলাকে তুমি ঘৃণার চোখে দেখো সেই মহিলাই সুপ্তির মৃত্যুর খবর পাওয়ার পরই তার ভাগের সমস্ত সম্পত্তি তোমার নামে উইল করে দিয়েছেন, যার ভ্যালু তোমার কন্ট্যাক্ট কিলিংয়ের 10 লাখের চেয়েও অনেক বেশি। তার মানে? আর মানে জানার দরকার নেই, জেনে লাভও নেই। তোমার মাকে কোনোদিনও জানার চেষ্টা করোনি, আর করেও কোনো লাভ নেই। তবে অনিতা, তোমায় একটা প্রশ্ন করি, যেটা এখনও আমার কাছে অবসিকিওর। সুপ্তিকে তোমরা পেলেই বা কী করে, আর মারলেই বা কী করে? সেই রাত্রে ও ওর জামাইবাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি আসছিল, তারপর? না, সেই রাতেও বাড়ি ফিরে এসেছিল। 3 পর ওর জামাইবাবু ওকে ফের ডেকে পাঠায়। তারপর ওর আসার কথা ছিল মানিকতলায় নিজের বাড়িতে। সেদিনও সেখানে না গিয়ে সোজা হাঁটা দিয়েছিল হাওড়ার দিকে। তোমরা জানলে কি করে? আমি আর সমীরণ অরুণবাবুর বাড়ির নিচে অপেক্ষা করছিলাম। দেন? রোহিতবাবু ফোনে সমীরণকে জানিয়ে দিয়েছিলেন সুপ্তির সেদিন অরুণবাবুর বাড়িতে যাওয়ার কথা। তখন অবশ্য রোহিতবাবু আর সমীরণের টার্গেট ছিল শুধুই সুপ্তি। কিন্তু হ্যাঁ বলো। বরুণের আসল পরিচয় জানার পর সুপ্তি খুবই দিশেহারা হয়ে পড়েছিল। রাগের মাথায় বরুণকে বোধহয় ও একটা চড়ও মারতে চেয়েছিল। অবশ্য তার জন্য আমার কাছে বরুণের জন্য আফসোসও করেছিল। সুপ্তিকে সেই রাতেই হাতিয়ে নিয়েছিলে? হ্যাঁ,
সুপ্তিকে সেদিন ওর জামাইবাবু বলেছিলেন বরুণকে ভুলে যেতে, নইলে বরুণের প্রাণ সংশয় আছে। আরও অনেক খারাপ কথা সুপ্তিকে শুনতে হয়েছিল। সব মিলিয়ে সুপ্তি সেদিন খুবই এলোমেলো হয়ে গেছিল। আমি তখন ওকে বলেছিলাম, আমরা কন্যগড়ে যাচ্ছি, চল আমাদের সঙ্গে, ওখানে গিয়ে কদিন থাকবি, মনের অশান্তি সব কেটে যাবে। কিন্তু তোমার সঙ্গে তো সমীরণও ছিল, ওকে দেখে সুপ্তি আপত্তি করেনি? করেছিল, কিন্তু আমার সঙ্গে সমীরণের মানসিক রিলেশনের কথাটা বলতে আর কিছুও বলেনি। বুঝলাম। এবার একটা কথা বলো তো, সুপ্তির মিসিংয়ের প্রায় মাস দেড়েক পর ওর ডেড বডি পাওয়া যায় পূর্ব মেদিনীপুরের ঘাটালে। এতদিন তোমরা কোথায় ছিলে? অতদূর তোমরা বডিটা নিয়েই বা গেলে কিভাবে? কন্যগড়ে আমরা উঠেছিলাম আমার মাসির বাড়ি। সুপ্তিকে মাসি খুব ভালো লেগেছিল, সুপ্তিরও মাসিকে খুব ভালো লাগে। কিন্তু তুমি তো বাড়ি ফিরেছিলে 10 দিন পর, তাহলে সুপ্তি? মাসির কাছেই ছিল। ফেরার কথা বলতেও বলেছিল কলকাতা ওর কাছে খুব অসহ্য লাগছে, তাই ও কদিন মাসির কাছে থেকে একাই ফিরে আসবে। তার মানে তুমি বলতে চাইছো বরুণকে ও ভুলতে চাইছিল? বরুণকেও ভুলতে পারেনি, হয়তো কোনোদিন ভুলতে পারবেও না। আমায় একদিন বলেছিল বরুণকে ছেড়েও বাঁচতে চায় না। আবার সামাজিক গণ্ডি ডিঙিয়ে বরুণকে বিয়ে করার মতো মানসিক জোরও হয়তো ওর ছিল না। আর সেই সুযোগটাই তোমরা নিয়ে নিলে। কিন্তু মেয়ে হয়ে নিজের বন্ধুকে গলা টিপে মারলে কিভাবে? সমীরণ বলল, না, অনিতা এটা চাইনি। সুপ্তিকে মেরেছি আমি, ওকে মারার জন্য অ্যাডভান্স নিয়েছিলাম আমি। কিন্তু বডিটা ঘাটালে গেল কিভাবে? শেষের দিকে সুপ্তি আমার সঙ্গে একটু আধটু কথা বলতো। ঘাটালে আমার এক বন্ধুর বাড়ি যাচ্ছি বলে একটা গাড়ি ভাড়া করে ওই ঘাটালের উদ্দেশ্যে রওনা দিই। সুপ্তির একটু আধটু মদ্যপানের অভ্যেস ছিল গাড়িতেই, তাই আমরা খাওয়া শুরু করি। তারপর এক সময় বডিটা ঘাটালের একটা ওই নির্জন জংলা বাদারে ফেলে দিই, আর অ্যাসিডের বোতলটা ওর মুখে আর সারা দেহে ছড়িয়ে দিই। অনিতার এতে কোনো দোষ নেই, যা শাস্তি দেওয়ার আপনি আমাকেই দিন। খুন আর খুনিকে সঙ্গ দেওয়া আইনের চোখে একই অপরাধ। এই যেমন আজকের ঘটনা, অনিতা সবই জানত, নিজের হাতে দরজা খুলে তোমাদের বাড়িতে ঢুকতে সাহায্য করেছিল। কিন্তু তোমাদের দুজনের কেউই জানত না। মিসেস চ্যাটার্জিকে আমি আগেই ফোনে সজাগ করে দিয়েছিলাম, ওনাকে ঠিক কি কি করতে হবে সেটাও বলে দিয়েছিলাম। সমীরণ আর অনিতার সত্যি কিছু বলার ছিল না। মাথা নিচু করে দুজনেই দাঁড়িয়ে রইল। হঠাৎ রোহিত বলে উঠল, কিন্তু গোয়েন্দাবাবু, এসব তো মুখের কথা নয়। দুজনে গড়গড়িয়ে অনেক কিছুই বলে গেল, কিন্তু এগুলো তো প্রমাণ হিসেবে কাউন্ট করা যাবে না। আপনি প্রমাণ করবেন কি করে এত কিছু? গলা তুলে নীল ডাকলো, দীপু। হ্যাঁ নীলদা। তো ডিক্টোফোনটা ঠিকমতো চলছে তো? তুমি নিশ্চিন্ত থেকো, সব ঠিক আছে। হো হো করে হেসে ওঠে রোহিত। ডিক্টোফোন? জাপানি টেপ রেকর্ডার কোন আদালতে গ্রাহ্য হবে শুনি? নীল একবার তীক্ষ্ণ দৃষ্টিতে রোহিতের দিকে তাকালো, তারপর বলল, টেপ রেকর্ডারের বয়ান আদালত গ্রহণ করবে কিনা সেটা আদালতই বুঝবে পুলিশ ডিপার্টমেন্ট, বুঝবে দুই পক্ষের উকিল আর মাননীয় বিচারক। তবে এর মাইক্রোফোন ডেন্সিটি এতটাই জোরালো আর অ্যাকিউরেট, সেখানে রোহিত চ্যাটার্জির গলার শব্দ তরঙ্গ কোনোভাবেই রামশ্যাম যদুমধুর সঙ্গে মিলবে না। সাউন্ড রেকর্ডিস্টদের কানগুলো যে নিশ্চয়ই একই সঙ্গে ভোতা হয়ে যাবে এটাও আশা করবেন না। আর নীল ব্যানার্জির কাজ অপরাধীকে প্রমাণ সমেত ট্রেস আউট করা। আদালতে দাঁড়িয়ে সওয়াল জবাব করা তার কাজ নয়। আপনি জানলেন কিভাবে আর কোনো প্রমাণ আমার হাতে নেই? সব কিছুই যথাসময়ে টের পাবেন আপনি এবং অরুণবাবু দুজনেই। স্নেহাশিস, আপাতত তোমার যা কর্তব্য সেটা তুমি করো। তোমার আনন্দ স্যারকে বলো ওনার সঙ্গে ঠিক সময়ে দেখা করে নেব। তুমি কিছু জানো নাকি বরুণের ভূত দেখার ব্যাপারটা কি? আপাতত ভূত থাক, ওই রহস্যটা পরে ক্লিয়ার হবে। সমীরণ গুপ্ত আর অনিতা দাসের হাতে হাত করা পড়ানো হলো। নীলেরও আর কোনো কিছু বলার ছিল না, আর চোখে ও তাকালো শুভ্রা দেবীর দিকে। মহিলা নিশ্চল পাথরের মতো একভাবে বসে রয়েছেন। তার মুখে না আছে কোনো কান্নার রেশ, আর না আছে কোনো অভিব্যক্তি। নীল গিয়ে ওনার সামনে দাঁড়াতেই শুভ্রা দেবী খপ করে নীলের হাতটা চেপে ধরে বললেন, আপনার উকিলবাবুকে একবার আসতে বলবেন, আমি উইলটা পাল্টাবো। বাড়ি ফেরার আগের পর্যন্ত নীল ভাবতেই পারেনি যে বাড়ি ফিরে এমন একটা ফোন পাবে
যেটা ওর ভাবনার সাথে যুক্ত ছিল। মোবাইলটা বাজতেই ওপাশ থেকে ভেসে এলো নির্বেদের কণ্ঠস্বর। হ্যাঁ, আপনি কে বলছেন? নির্বেদ বলছি, চিনতে পারছেন কি? হ্যাঁ, পেরেছি। বলুন, কি খবর? বরুণ সুইসাইড করেছে। হোয়াট? এইমাত্র ওর মা আমাকে ফোন করে জানালেন। আমরা কি একবার যেতে পারি না ওর বাড়িতে? নিশ্চয়ই যেতে পারি। থানায় কি খবর দেওয়া হয়েছে? জানি না। ঠিক আছে, যদিও আমি খুব টায়ার্ড, বাট আমি আসছি। যেহেতু আমি ওর বাড়ি চিনি না, তুমি কলেজ স্ট্রিট বাটার সামনে অপেক্ষা করো। ওরা যখন বরুণের বাড়ির সামনে গিয়ে পৌঁছলো, ভোরের আলো তখন সবে ফুটেছে। ইতিমধ্যে পুলিশ এসে গেছে। বডিটা তোলা হয়নি। লোকাল থানার ওসি বডি নিরীক্ষণ করছেন। নীল এগিয়ে গিয়ে ওসি সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ, কোন? আপনি কে? নীল নীরবে ওর আইডিটা ওসিবাবুর সামনে এগিয়ে দিয়ে সঙ্গে কুন্তলা বসু মল্লিকের চিঠিটাও এগিয়ে দিল। আইসি, আপনার কিছু দেখার থাকলে দেখতে পারেন। না, আপনি দেখছেন, আপনিই দেখুন। নির্বেদ পাশেই বসেছিল। নীল বলল, নির্বেদ, আমাদের একবার ভেতরে যাওয়া দরকার। বরুণের মা সম্ভবত একাই আছেন। নির্বেদ মাথা নাড়ল। ওসি সাহেবের পারমিশন নিয়ে নীল আর নির্বেদ ভেতরে চলে যায়। 2 কামরা ঘর। তারই একটাতে আবাদেবী নিষ্প্রাণ প্রতিবার মতো খাটের ওপরে বসে আছেন। নীল কিছু প্রশ্ন করার আগেই একটি চিঠি তুলে দিয়ে তিনি বললেন, এটা পড়ুন নীলবাবু। আমাকে বোধহয় আর কিছু জিজ্ঞেস করার দরকার পড়বে না। ঘরে একটি লম্বা সোফা ছিল। নীল গিয়ে চিঠিখানা খুলে পড়তে শুরু করলো। মা, অনেক কষ্ট করে তুমি আমাকে বড় করেছ। আমার বাবা তোমাকে ঠকিয়ে অত্যন্ত নিষ্ঠুরের মতো তোমাকে এই সংসারে একা করে দিয়ে চলে গেছে। আমি আমার বাবাকে ভুলতেই চেয়েছিলাম, কিন্তু আয়রনি অফ ফেট, ভাগ্যের পরিহাস বলে একটা কথা তো আছে। আমার জীবনে সেটা নতুন করে প্রতিষ্ঠা নিল। জীবনে আমার একটাই প্রেম এসেছিল। একটা বলছি এই কারণে যে আমার জীবনে আর কোনো মেয়ে সুপ্তির মতো করে আসেনি। কিন্তু ভাগ্যের সেই পরিহাস, যখনই সুপ্তির দিদির বাড়িতে গিয়ে আমাদের বিয়ের কথাটা বলতে গেলাম, জানলাম আমি যাকে ভালোবাসি সে আমার তথাকথিত বাবার একমাত্র শালিকা, বাবার তৃতীয় স্ত্রীর বইমাত্রেও বোন। আমার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু সুপ্তি পারল না। সামাজিক এই বেড়াজাল টপকাবার সব ক্ষমতাই ও বোধহয় হারিয়ে ফেলেছিল। সবার সামনে আমি জানি এ ওর সাময়িক বিক্রিয়া। আমাকে ধিক্কার দিয়ে সজোরে আমাকে একটা চড় মেরেছিল আর বলেছিল আমি যেন কোনো দিনও ওর সামনে না যাই। আসল কারণটা আমি পরে জানতে পেরেছিলাম। সুপ্তির সঙ্গে আমার বিয়ে হোক এটা কেউই চায় না, না ওর দিদি, না ওর জামাইবাবু, আর না ওর বইমাত্রেও ভাই রোহিত। ওদের মুখে চোখে একটা বিজাতীয় হিংসার ছায়া দেখেছিলাম। তারপর সুপ্তি যেন কোথায় হারিয়ে গেল। তন্ন তন্ন করে ওকে খুঁজেছি, পাইনি কোথাও। আমি বেশ বুঝতে পারছিলাম আমার মাথায় সর্বদাই কি যেন তোলপাড় করে বেড়াচ্ছে। এরই মধ্যে একদিন অনিতা বলল সুপ্তি নাকি মারা গেছে। সব আমার গোলমাল হয়ে গেল। আমার সর্বদাই মনে হতে লাগলো সুপ্তি কোথাও হারায়নি। মরে গেলেও ও সর্বদা আমার পাশেই আছে, কেননা জীবিত থাকতে ও বলতো আমাকে ছেড়েও কোনো দিনও কোথাও যাবে না। শ্মশানে, হাসপাতালে, শহরের অলিতে গলিতে আমি ওকে কেবলই খুঁজেছি। রাতে আমার ঘুম হতো না। একটু তন্দ্রা এলেই আমি শুনতে পেতাম সুপ্তি আমাকে ডাকছে, হাতছানি দিয়ে ডাকছে, আর বলছে আমি তো আর তোমাদের পৃথিবীর বাসিন্দা নই, কিন্তু আমি তোমার পাশেই আছি। আর আমাদের কোনো সামাজিক প্রতিবন্ধকতা নেই। তুমি চলে এসো আমার কাছে। বলতে পারো আর কতদিন তোমার বিচ্ছেদের জ্বালা আমাকে সহ্য করতে হবে? না সুপ্তি, না। যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি যাচ্ছি, একটু দাঁড়াও। আমি এলুম বলে তোমাকে ছেড়ে আমি একেবারেই ভালো নেই। মা, আমায় ক্ষমা করো। আমি যাচ্ছি আমার সুপ্তির কাছে। ও যে আমার জন্য অপেক্ষা করে আছে। এতে তোমার হতভাগ্য ছেলে, বরুণ লাহা। চিঠিটা শেষ করে নির্বেদের হাতে দিয়ে নীল বলল, পড়ে ফেলো। সুইসাইড নোট হিসেবে এটা পুলিশের কাজে লাগবে। কাছাকাছি কোনো জেরক্সের দোকান আছে? পারলে একটা কপি করে নাও। তুমি তো লেখক, হয়তো তোমার কাজে লাগতে পারে। প্রায় ঘণ্টাখানেক পর আবাদেবীর কাছ থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে এলো।
চলতে চলতে খানিকক্ষণ পর নির্বেদ জিজ্ঞাসা করলো, প্রেম কি শুধুই আবেগ দিয়ে তৈরি নিঠুর গাথা? প্রেম তো মানুষকে বাঁচতেও শেখায়। বরুণ কি ওর এই হ্যালুসিনেশন ছেড়ে বেরিয়ে আসতে পারতো না দাদা? বড় শক্ত প্রশ্ন করলে ভায়া, এর উত্তর তো আমার জানা নেই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল এবং এন্ড স্ক্রিনে রইল নীল ব্যানার্জির প্লেলিস্ট। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।